হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু দ্য ডেইলি স্টক অ্যানালিসিস ভিডিও। আজকে আবার আমরা নিফটি নিয়ে একটু আলোচনা করে নেব। তো লাস্ট 26 ডিসেম্বরে আমরা আলোচনা করেছিলাম এই জায়গাটাই, 26 ডিসেম্বরে, যে নিফটি কোথাও না কোথাও এর অ্যাকচুয়াল যে দিক তার সেই দিক খোঁজার চেষ্টা করছে। তো এখান থেকে যদি ক্রিটিক্যাল সাপোর্ট ভাঙে তাহলে নিচের দিকে আমরা ডাউনফল আশা করতে পারি, আর ওপরের দিক যদি ভাঙে তাহলে আমাদের আরও আপমুভ আশা করা যায়। এবং যদি ওপরের রেজিস্ট্যান্সটা অর্থাৎ এই যে বেয়ারিশ এনগালফিং ডে বা লং ব্ল্যাক ডেটা ফর্মেশন করেছিল তার যে হাই এবং ওপেনিং, এই জোনটা একটা ন্যাচারাল রেজিস্ট্যান্সের কাজ করে, সেই জোনটা ব্রেকআউট করতে পারলে ওপরের দিকে অবশ্যই আমাদের ধরে নেওয়া হবে যে এই যে ডাউনফলটা ছিল লাস্ট 20 ডিসেম্বরে, সেটা এই আপট্রেন্ডের একটা রিট্রেসমেন্ট শুধুমাত্র। এবার আলটিমেটলি কি করলো বাজার? দুদিন সময় নিল, ঠিক দুদিন নয়, নেক্সট ট্রেডিং ডেতেই অর্থাৎ 27 ডিসেম্বরে আমাদের সেই জোনটা অর্থাৎ রেজিস্ট্যান্স লেভেলটা, ক্রিটিক্যাল রেজিস্ট্যান্স লেভেলটা ব্রিচ করতে সমর্থ হয়। খুব সুন্দর টেস্টিং করেছিল। যদি আওয়ারলি টাইম ফ্রেমে আমরা শিফট করি তাহলে দেখতে পাবো, দেখুন লাস্ট আমরা আলোচনা করেছিলাম এই জায়গাটাই, এগুলো জায়গায় ছিলাম আমরা তখন। বাজার গ্যাপ আপ ওপেনিং নিল, প্রিভিয়াস রেজিস্ট্যান্স থেকে রেজিস্ট্যান্স ফেস করলো, করে আবার আমাদের ফলো আপ বাইং আমরা দেখতে পাচ্ছি। এবার এখান থেকে বাজার কি করতে পারে দেখুন, আলটিমেটলি আমাদের কি এখন সবসময় মাথায় রাখবেন বা মাথায় রাখা উচিত আমাদের কি, যে ট্রেন্ড রিভার্সাল হবে একটা টপ ফরমেশন করার পর। এরকমটা নয় যে বাজার এরকম করে চলছে আর এখান থেকে একদিনের ডাউনফলে আমাদের ট্রেন্ডটা রিভার্স হয়ে গেল। ট্রেন্ড রিভার্সাল এইভাবে হয় না। ট্রেন্ড রিভার্সাল বুঝতে গেলে যদি সিম্পলেস্ট কনসেপ্ট দিয়ে আমরা বুঝতে চাই, সুইং হাই সুইং লো কনসেপ্ট দিয়ে, তাহলে আমাদের সুইং হাই সুইং লো নিয়ে প্রথম যে প্রাইস অ্যাকশন সিরিজের ভিডিওটি ছিল নাম্বার 1 সেশন, সেই সেশনটি আমাদের সম্পূর্ণ করতে হবে। সেটা দুটো সেশনে কমপ্লিট করা হয়েছিল। প্রথম সেশনটা ছিল সুইং হাই সুইং লো এর ওপর, এবং সুইং হাই সুইং লোকে কীভাবে স্ট্যান্ডার্ডাইজড করা যাবে সেই নিয়ে দ্বিতীয় সেশনে আলোচনা করা হয়েছিল। তো অবশ্যই সেই ভিডিওটা আপনাদের রেফার করতে হবে। তো এখানে দেখুন ট্রেন্ড চেঞ্জ হবে কখন। এবার আমাদের এক্সপেকটেশন কি থাকে, বাজার কন্টিনিউয়াস হায়ার হাই ফরমেশন করছে বা কন্টিনিউয়াস রাইজ করছে, করতে করতে একদিনের ফলে আমরা ধরে নিই যে এখান থেকে হয়তো ট্রেন্ডটা রিভার্স হয়ে যাবে। না, এরকমটা হয় না। কেন? কারণ কোথাও না কোথাও সাবকনসিয়াস মাইন্ডে আমরা ভাবি যে একদম আমাদের টপটা ক্যাচ করতে হবে, কিন্তু এরকম করে হয় না। বাজারের যেটা নিয়ম সেটা কি, যে কন্টিনিউয়াস আপট্রেন্ড চলছে, যদি ডাউনফল আসে তো সেই ডাউনফল এবার হতেই পারে বাজার এখান থেকে ক্র্যাশ করে যাবে বা নিচে খুব শার্প ফল চলে আসতে পারে, যেমনটা আমাদের প্রিভিয়াসলি অনেকবার দেখা গেছে। যেমন ধরুন এগুলো জায়গা থেকে কোনো রকম আমাদের তেমনভাবে সিগনিফিক্যান্ট কিন্তু সময় দেয়নি। যদিও এই জায়গাটাতে আমাদের দিয়েছিল, একবার টেস্ট করতে গিয়েছিল, লোয়ার হাই ফর্ম করে তারপরে নিচের দিকে ডাউনফল দিয়েছিল। তো ম্যাক্সিমাম ক্ষেত্রে আমাদের এইভাবে অপেক্ষা করা উচিত, প্যানিক না করে আমাদের অবশ্যই স্টপ লস ট্রেল করা উচিত নিয়ারেস্ট সুইংতে। এই আলোচনা আমরা বারবার করেছি। তো যখন এই ফলটা এলো, দেখুন নিফটির যখন এই লং ব্ল্যাক ডে ফরমেশন হলো 20 ডিসেম্বরে, তখন আমাদের নিয়ারেস্ট সুইং কোথায় ছিল? এইটাকে আমরা নিয়ারেস্ট সুইং বলতে পারি, কারণ এটা একটা খুব সুন্দর একটা লোয়ার শ্যাডো ছিল এই ক্যান্ডেলটাতে। যদি ছোট টাইম ফ্রেমে যাই, শিফট করি, তাহলে আমরা এটা একটা লোয়ার খুব সুন্দর দেখতে পাবো যে ক্রিটিক্যাল সাপোর্ট বা সুইং লো তৈরি করেছে এইখানটায়। এবার এইটা ফর্ম হওয়ার পর আমাদের অবশ্যই উচিত ছিল এই জায়গাটা পর্যন্ত ওয়েট করা। এবং হ্যাঁ, এটা অবশ্যই ঠিক, তাতে করে কি হবে যে আমাদের যে গেইনটা আমাদের পোর্টফোলিওতে দেখাচ্ছিল সেটার হয়তো অনেকটাই কম হয়ে যেতে পারে। লেটস সে মার্কেট যখন এইখানে চলছিল সেখানে আমাদের ওভারঅল পোর্টফোলিও দেখা গেল 30% আপ দেখাচ্ছে। লেটস সে, আমি একটা উদাহরণস্বরূপ ধরছি, বাজার যখন এইখানে অলরেডি কারেক্ট করে ফেলেছে এই সিঙ্গেল ব্ল্যাক ডে ক্যান্ডেল ফর্ম করে, সেখান থেকে দেখা গেল আমাদের অলরেডি 10% ডাউন হয়ে গেছে পোর্টফোলিও থেকে, অর্থাৎ 20% এসে দাঁড়িয়েছে। এবার এটাও হতে পারে তারপরে যখন আমরা অ্যাকচুয়াল প্রিভিয়াস বা প্রিসিডিং সুইং লো বা ক্রিটিক্যাল সাপোর্ট যখন ব্রিচ করার অবস্থায় মানে অপেক্ষা করছি, তখন দেখা গেল আমাদের এখান থেকে আরও 10% প্রফিট চলে গেল। হতেই পারে এরকম। তো এই প্রফিটগুলো হাতছাড়া করার ভয়ে অবশ্যই আমাদের কোথাও না কোথাও একটা প্যানিক সেলিং আসে বা প্যানিক ক্রিয়েট হয় ট্রেডারদের মধ্যে বা রিটেলারদের মধ্যে। তো এবার দেখুন এইগুলো এক একজন ট্রেডার অবশ্যই এক এক রকমভাবে জাজ করবেন বা কিভাবে কাজ করবেন তিনি ডিসাইড করবেন, সেটা তো অবশ্যই। কিন্তু যদি ট্রেন্ডকে রাইড করতে হয় বা র্যালিকে রাইড করতে হয়, তাহলে কিন্তু আমাদের একটা
স্ট্যান্ডার্ডাইজড ওয়েতে চলাটা উচিত, প্যানিক না করে। হ্যাঁ, হতে পারে আমার পোর্টফোলিও 30% প্রফিট দেখাচ্ছে, এখান থেকে আমি প্রফিটের 5% স্টপ লস দিয়ে চলবো, মানে 5% যদি এখান থেকে কমে যায় তাহলে আমি বেরিয়ে যাব। এটাও ভুল নয়, এরকম আরও অনেকভাবে করা যেতে পারে। কিন্তু যদি ট্রেন্ডকে আমরা রাইড করতে চাই, এই ট্রেন্ডের সম্পূর্ণ, কারণ এই ট্রেন্ড শুরু হয়েছে, নিফটি 25,000 যাবে, 30,000 যাবে, 40,000 যাবে, আমরা কেউ জানি না, বা কালকেই লোয়ার সার্কিট লাগবে কিনা আমরা কেউ জানি না। যদি শুধুমাত্র অ্যাজ আ ট্রেডার আমাদের যদি ট্রেন্ডকে রাইড করার ইচ্ছে থাকে বা র্যালি রাইড করার ইচ্ছে থাকে, তাহলে কিন্তু আমাদের প্রপার সুইংগুলোকে ক্রিটিক্যাল সাপোর্ট ধরে আমাদের স্টপ লসটা ট্রেল করা উচিত। তাহলে আজকের মতো এই নিফটির যে আলোচনা এখানে কনক্লুড করছি। আমাদের ফরওয়ার্ড করব এবার আমরা অবশ্যই স্পেসিফিক স্টক আলোচনায়। তো কনক্লুশন কি, যে নিফটি যেহেতু আবার হায়ার হাই বা নতুন হাই ফরমেশন করে ফেলেছে নিয়ারেস্ট সুইং লো ফর্ম করে, তাহলে আপাতত আমাদের কাছে কিন্তু বেঞ্চমার্ক এখনও যথেষ্ট পরিমাণে বুলিশ, প্যানিক হওয়ার কোনো কারণ নেই। তো স্পেসিফিক স্টক আলোচনায় আজকে আমাদের যে প্রথম স্টক সেটি হচ্ছে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক। তো পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে দেখুন এখানে স্টকটি কন্টিনিউয়াস আপট্রেন্ডে রয়েছে বেশ কিছু সময় ধরে। এর আগে আমরা বহুবার আলোচনা করেছি, কখন উইকনেস দেখিয়েছে, কখন স্ট্রেংথ দেখিয়েছে। উইকনেস যখন দেখিয়েছিল সেটাকে কিভাবে ট্র্যাপ হয়েছে, সেখানে কিভাবে আমাদের ভুল প্রমাণিত করে আবার রিভার্স করেছে, মানে প্রিসিডিং যে আপট্রেন্ড সেটা আবার কন্টিনিউ করেছে, এগুলো আমরা প্রিভিয়াস উদাহরণে দেখেছি। যদি আপনারা প্রথম থেকে আমাদের এই চ্যানেলটি ফলো করেন এবং এই ডেলি স্টক অ্যানালিসিস ভিডিওগুলো ফলো করেন, তাহলে অবশ্যই দেখে থাকবেন বা মনে করতে পারবেন আশা করি। তো এখন দেখুন কি করছে, কন্টিনিউয়াস আপট্রেন্ড, এই পয়েন্টটা থেকে ও আবার সেই নিফটির মতো করে একটা প্রফিট বুকিংয়ের সাইন দেখালো বা এখানে একটা শার্প ফল এলো, তারপরে আবার কুইক রিকভারি দিল। শুধু তাই নয়, নিয়ারেস্ট যে রেজিস্ট্যান্স সেটাও ব্রিচ করতে সমর্থ হয়েছে এবং এখানে খুব সুন্দর একটা ব্রেকআউট দেখতে পাচ্ছি। এবার এখান থেকে যদি আবার আমরা লং পজিশনের কথা ভাবি, তাহলে আমাদের ক্রিটিক্যাল সাপোর্টের ক্ষেত্রে কোথায় হবে? অবশ্যই এই জায়গাটা, অথবা যদি আরও এটাকে একটু স্কুইজ করতে চাই আমরা, মানে স্টপ লসটাকে আরও ছোট করতে চাই, তাহলে এইটাকে আমরা একটা সুইং হিসেবে নিতে পারি, কারণ আওয়ারলি টাইম ফ্রেমে এটা আমাদের ভ্যালিড সুইং দেখাবে। এই যে এই পয়েন্ট, তাহলে এই দুই জায়গার মধ্যে একজন ট্রেডার হিসেবে কোনটা আমি স্টপ লস সেট করবো বা ক্রিটিক্যাল সাপোর্ট ধরবো, এটা কিন্তু নিজেকে জাজ করতে হবে। এটা কেউ ঠিক করে দিতে পারে না, এটা আমরা বহুবার বলেছি। নেক্সট যে স্পেসিফিক স্টক সেটা হচ্ছে ব্যাংক বরোদা। ব্যাংক বরোদাতেও সেম দেখুন, সেম সিনারিও ক্রিয়েট হয়েছে, কন্টিনিউয়াস আপট্রেন্ডে রয়েছে, ব্রেকআউট, নিয়ারেস্ট সুইং লো, ক্রিটিক্যাল সাপোর্ট, এবং ট্রেড প্ল্যান কি করব ডিসাইড করব। নেক্সট কি, জেএসডব্লিউ স্টিল। জেএসডব্লিউ স্টিল অলমোস্ট সেম, কন্টিনিউয়াস আপট্রেন্ড, ব্রেকআউট, সাস্টেইন করছে, নিয়ারেস্ট সুইংকে আমরা সাপোর্ট ধরে চলবো, মানে ক্রিটিক্যাল সাপোর্ট ধরে চলবো, তাই না? এবং সেই মতো আমরা আমাদের ট্রেডটা প্ল্যান করতে পারি। নেক্সট কি, এমএফএসএল। যদি কারোর মনে হয় এই যে অ্যানালিসিসগুলো খুব কুইক হচ্ছে, তাহলে পূর্ববর্তী মানে পুরনো যে কোনো ভিডিও 3, 4, 5টা একদম পুরনো, মোটামুটি জুলাই থেকে যে আমরা আলোচনাগুলো করছি সেই আলোচনাগুলো কন্টিনিউ করবেন, মানে দেখবেন, তাহলে আশা করি এগুলো পুরো ক্লিয়ার হয়ে যাবে। কারণ শুধু শুধু লেন্দি করতে চাইছি না ভিডিওগুলো, কারণ এমনিতেই ভিডিও তাও 20-25 মিনিট লেট, মানে লেন্দি হয়ে যায়। তো এখানে দেখুন ম্যাক্স ফাইন্যান্সিয়াল সার্ভিসে একটু আওয়ারলি টাইম ফ্রেমে আমরা শিফট করব। এখানে আমি ডেলি টাইম ফ্রেমে কিছু স্পট করতে পারছি, কিন্তু আওয়ারলি টাইম ফ্রেমে শিফট করব। এইখানটায় দেখুন একটা মজার ঘটনা ঘটেছে। প্রথমে আমরা এই জায়গাটা অ্যানালিসিস করব। এখানে কি করেছে বাজার, এখানে টপ ফরমেশন করার পর লোয়ার হাই লোয়ার লো ফর্ম করে আমাদের ডাউন ট্রেন্ডে কন্টিনিউ করছিল। তারপরে কি এখানে এসে আর নতুন লো ফর্ম করতে পারছে না, তারপরে অবশেষে একটা রেঞ্জ ফরমেশন এবং তার ব্রেকআউট আমাদের দেখিয়েছে, এবং তারপরে রিট্রেসমেন্ট করে আবার এখানে একটা
ক্যান্ডেলস্টিক টাইপ, মানে বুলিশ রিভার্সাল ক্যান্ডেলস্টিক টাইপ প্যাটার্ন ফর্মেশন করছে। এবার এই যে পুরো ঘটনাটা ঘটছে কোথায়? প্রিসিডিং একটা কনসলিডেশন ব্রেকআউট জোনের কাছে এসে, অর্থাৎ এই জায়গাটায় দেখুন কোথাও না কোথাও আমরা আলোচনা করেছিলাম, কবে করেছিলাম ঠিক মনে পড়ছে না, লেটস সে ব্রেকআউটটাতে আলোচনা করেছিলাম মেবি। দেখুন এই ঘটনাটা পুরোটাই ঘটছে কোথায়? সেই জোনটার মধ্যেই। দেখুন এখানে একটা ব্রডেনিং ওয়েজ মতো ফর্মেশন হয়েছিল চার্ট প্যাটার্ন, সেই জোনের মধ্যেই কিন্তু ঘটনাটা ঘটছে। অর্থাৎ কি, প্রিসিডিং অবস্থায় মানে পূর্ববর্তী অবস্থায় আমরা কি দেখেছিলাম, যে এখানে একটা রেঞ্জ ফর্মেশন, তারপরে আমরা ডিসেন্ট একটা ট্রেন্ড দেখতে পেয়েছিলাম। তাহলে হতে পারে যে এইখানে যারা অ্যাকুমুলেট করেছিলেন যে স্মার্ট মানি, তারা হয়তো আবার অ্যাকুমুলেট করছেন এখানে, তাই না? কারণ সেটা তাদের অ্যাট্রাকটিভ জোন ছিল হয়তো, মেবি। তাহলে এই পসিবিলিটিটা থেকেই যায়। তাহলে এইরকম করে আমরা আমাদের ট্রেডটা প্ল্যান করব। নিয়ারেস্ট সুইংগুলো থাকবে আমাদের কাছে ক্রিটিক্যাল সাপোর্ট। নেক্সট যে স্টক সেটি হচ্ছে এসিসি। এসিসিতেও দেখুন আওয়ারলি টাইম ফ্রেমে আমরা দেখতে পাচ্ছি এখানে ক্লিয়ার ব্রেকআউট হয়েছিল এই জায়গাটায়। ক্লিয়ার ব্রেকআউট হওয়ার পর উপরের লেভেলে সাস্টেন করছে। এবার যেহেতু অনেকটা দূরে চলে গেছে, হয়তো আমরা একটু লেট এন্ট্রি এখানে হতে পারে। তো এই যে গ্যাপ ফর্মেশনটা করেছিল, এই গ্যাপটা কিন্তু আমাদের এখন স্ট্রং সাপোর্ট হিসেবে কাজ করতে পারে। এবং আরও যদি অন্য উপায় বের করি সাপোর্ট খোঁজার, তাহলে এখান থেকে আমাদের কিন্তু ট্রেন্ড লাইন সাপোর্টও একটা ক্রিয়েট হয়েছে। ওভারহেড রেজিস্ট্যান্সের কথা মাথায় রাখতে হবে। এই রেজিস্ট্যান্সটা ব্রেক করতে পারে কি না সেটা এখন সময় বলবে। যদি আমরা আমাদের ট্রেডটা প্ল্যান করার কথা ভাবি, তাহলে কিন্তু নিয়ারেস্ট সুইংগুলোতে, অর্থাৎ এই গ্যাপ, এটা সুইং নয়, অবশ্যই গ্যাপ একটা সাপোর্টের কাজ করতে পারে, অথবা নিয়ারেস্ট সুইংগুলোতে আমরা আমাদের স্টপ লসটা প্ল্যান করার চেষ্টা করব। নেক্সট হচ্ছে মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রা ফাইন্যান্স। মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রা ফাইন্যান্সেও দেখুন এখানটায় আমাদের কি, এখানটায় আমাদের ব্রেকআউট, তারপরে কনসলিডেশন করে আবার ব্রেকআউট। যেই মুহূর্তে এখানে ধরুন কোনো ট্রেডার এন্ট্রি করলো, যে এই জোনটা ব্রেক করলে আমরা এন্ট্রি করব, তারপরে শার্প ফল করে এসে আবার সেই রেঞ্জের মধ্যে ঢুকে গেছে। তো এগুলোতে অনেক সময় আমাদের প্যানিক সৃষ্টি হয়। প্যানিক করার কোনো কারণ নেই। যদি আপনি এগুলো জায়গায় এন্ট্রি করেও থাকেন, তাহলে প্রপার স্টপের অপেক্ষা করুন। যদি কেউ এন্ট্রি না করে থাকেন, তাদের জন্য কিন্তু একটা অ্যাডিশনাল একটা কিন্তু সুযোগ রয়েছে এন্ট্রি করার। সেক্ষেত্রে ক্রিটিক্যাল সাপোর্ট আমাদের এটাই থাকছে। এইভাবে করে আমরা আজকে, কেউ একজন রিট্রেসমেন্ট এন্ট্রির কথা বলেছিলেন, আমাদের ফেসবুক গ্রুপ মেম্বার, আমার নামটি এই মুহূর্তে মনে পড়ছে না, খুব সুন্দর একটি কথা বলেছেন। সেখানে কারোর কোনো রিয়াকশন নেই, তেমন কোনো এঙ্গেজমেন্ট নেই অবশ্যই, কারণ খুব গুরুত্বপূর্ণ হয়তো কথা বলেছেন তিনি, যে ডাইরেক্টলি কোথাও ব্রেকআউটে জাম্প ইন না করে রিট্রেসমেন্টে করাটা বেটার। তো অবশ্যই রিট্রেসমেন্টে এন্ট্রি করলে কিন্তু আমাদের স্টপ লসটা অবশ্যই ছোট হয়। আমাদের আজকে নেক্সট যে স্টক সেটা হচ্ছে এসবিআই লাইফ। এসবিআই লাইফেও দেখুন এখানে ডাবল বটম ফর্মেশন ক্লিয়ার, ডাবল বটম বলুন বা কমপ্লেক্স ডাবল বটম বলুন, হোয়াট এভার ইট মে বি। ওকে, ব্রেকআউটের পর আমাদের ওপরের লেভেলে সাস্টেন করছে, তাহলে নিয়ারেস্ট সুইং লেগে আমরা স্টপ লস ধরে চলতে পারি। ক্রিটিক্যাল রেজিস্ট্যান্স একদম অবশ্যই ওপরের টপ। নেক্সট যে স্টক সেটি হচ্ছে ভেল। ভেল নিয়ে এর আগেও হয়তো আলোচনা হয়েছে, আরও একবার আলোচনা করছি, কারণ এখানে ফ্রেশ হাই তৈরি করেছে। হ্যাঁ, আওয়ারলি টাইম ফ্রেমে আমরা আলোচনা করেছিলাম যতদূর মনে পড়ছে এগুলো জায়গায়। তারপরে আমরা আবার ডেলি টাইম ফ্রেমে এখন ফ্রেশ হাই দেখতে পাচ্ছি। তাহলে দেখুন অলমোস্ট নিফটিতে যেমনটা আমরা 26 ডিসেম্বরে আলোচনা করেছিলাম যে নিচের দিক বা উপরের দিক ভাঙতে পারে, অনেক স্টক কিন্তু সেই রকম কিন্তু চালে চলছে। ওকে, হয়তো এই স্টকটি একটু লেট, নিফটি অলরেডি দুদিন আগে, অর্থাৎ এই সেশন প্রিভিয়াস সেশনে নতুন হাই তৈরি করে ফেলেছে, কিন্তু স্টকগুলো কিন্তু একটু লেটে চলছে, বেঞ্চমার্ককে কিন্তু খুব সুন্দরভাবে ফলো করছে। তো এখানে যদি আমরা এন্ট্রি করার কথা ভাবি, নিয়ারেস্ট সুইংকে আমরা স্টপ ধরে চলতে পারি। নেক্সট হচ্ছে হিন্দ পেট্রো। হিন্দ পেট্রোতে দেখুন রিসেন্ট আপ ট্রেন্ড, রেজিস্ট্যান্স। ওকে, এগুলো জায়গায় মনে হচ্ছে আলোচনা করেছিলাম নাকি আমার ঠিক মনে পড়ছে না। আওয়ারলি টাইম ফ্রেমে হয়তো মেবি আলোচনা করেছিলাম।
খুব সুন্দর রিট্রেস করেছে, রিট্রেস করার পর আমাদের ফাইনালি ব্রেকআউট। তাহলে ডেলি টাইম ফ্রেমে ব্রেকআউট আমরা দেখতে পাচ্ছি। ওপরের দিক থেকে সেলিং এক জায়গায় এসছে, সেলিং প্রেসার রয়েছে, তাহলে এটা আগামী দিনে রেজিস্ট্যান্স হিসাবে কাজ করবে। স্টপ লস ছোটো করার জন্য অবশ্যই এই যে রেড জোনটা, যেটা রেজিস্ট্যান্স ছিল, সেটা এখন গ্রিনে পরিবর্তিত হয়ে গেছে, তাহলে এন্ট্রি করাটা আমাদের বেটার হবে এগুলো জোনে। তাতে করে স্টপ লসটা অনেকটাই ছোট হবে, কারণ ক্রিটিক্যাল সাপোর্ট আমাদের এই মুহূর্তে ডেলি টাইম ফ্রেমে এই লেভেলটা। নেক্সট হচ্ছে টাটা কমিউনিকেশন। তো টাটা কমিউনিকেশনে এই জায়গাটায় ব্রেকআউট এসেছিল, রিট্রেসমেন্ট, ফাইনালি আবার আমাদের এখানে কিন্তু একটা রেঞ্জ ব্রেকআউট আমরা দেখতে পাচ্ছি। ওকে, যদি এটা আওয়ারলি টাইম ফ্রেমে যায় তাহলে খুব সুন্দর লাগবে এই জায়গাটায়। ক্লিয়ার? এবার এক্ষেত্রে আমাদের ক্রিটিক্যাল সুইং বা ক্রিটিক্যাল সাপোর্ট অবশ্যই এই লেভেলটা। সেফ সাইড হবে আজকের হাই বা প্রিভিয়াস হাইয়ের উপরে এন্ট্রি করা, এবং হয়তো খুব সম্ভবত আমরা ফ্রেশ হাই তৈরি হতে দেখতে পারি স্টকটিতে। নেক্সট হচ্ছে লিউপিন। লিউপিনেও দেখুন ফ্রেশ হাই, বেশি কিছু বলার নেই, সেম সিনারিও চলছে, নতুন হাই, নিয়ারেস্ট সুইং লো আমাদের থাকবে ক্রিটিক্যাল সাপোর্ট, এবং সেই মতো আমরা আমাদের ট্রেডটা প্ল্যান করব। নেক্সট হচ্ছে L&T ফাইন্যান্স অ্যান্ড হোল্ডিং। L&T ফাইন্যান্স অ্যান্ড হোল্ডিংয়ে আমাদের হাই ছিল প্রিভিয়াস হাই 162.55, আজকের ক্লোজিং 162.15, অর্থাৎ আজকের হাই 163, তার মানে নতুন হাই তো তৈরি করেছে, কিন্তু একদম অন নেকে ক্লোজিং হয়েছে। একটু অপেক্ষা করব ব্রিজ করার, অথবা আজকের হাইয়ের ওপরে যদি ছোট টাইম ফ্রেমে সাস্টেন করে তাহলে ব্রেকআউটটা ভ্যালিডেট হবে। নিয়ারেস্ট সুইংগুলো আমাদের কাছে থাকবে সেফেস্ট স্টপ। নেক্সট স্টক ইপকা ল্যাব। ইপকা ল্যাবে দেখুন এখান থেকে আওয়ারলি টাইম ফ্রেমে আমরা শিফট যদি করি তাহলে খুব সুন্দর একটা আমরা ব্রেকআউট দেখতে পাচ্ছি। এই ছিল আমাদের নেক, এই নেকের ওপরে আমাদের সাস্টেন করছে, নিয়ারেস্ট সুইংগুলো থাকবে আমাদের স্টপ। নেক্সট স্টক হচ্ছে পাওয়ার গ্রিড। পাওয়ার গ্রিডে দেখুন ডেলি টাইম ফ্রেমে সেম সিনারিও, প্রত্যেকটা স্টক দেখুন বেঞ্চমার্কের সাথে তাল মিলিয়ে চলছে, ফ্রেশ হাই, নিয়ারেস্ট সুইংগুলো আমাদের স্টপ হতে পারে এক্ষেত্রে, এবং সেই মতো আমাদের রিস্ক টু রিওয়ার্ড অনুযায়ী টার্গেট। নেক্সট হচ্ছে অরো ফার্মা। অরো ফার্মাতে ব্রেকআউট প্রিভিয়াসলি হয়েছিল, রিট্রেসমেন্ট, তারপরে আমাদের আবার নতুন হাই তৈরি করার চেষ্টা করছে। তো বেটার হবে অবশ্যই এই হাইয়ের উপরে ট্রেড করা, কারণ দেখুন ব্রেকআউটটার ভ্যালিডেশন কিন্তু হয়নি। ব্রেকআউটের ভ্যালিডেশন বলতে কি বোঝায় অনেকবার আলোচনা করা হয়েছে, তাও একবার বলে দিচ্ছি ছোট্ট করে। এখানে দেখুন, এখানে যদি আমরা একটা হরিজন্টাল রে নিয়ে নিই, ম্যাগনেট মোড অন করি, এই হচ্ছে আমাদের ব্রেকআউট ডে এর হাইয়েস্ট পয়েন্ট। ওকে, এবার ছোট টাইম ফ্রেমে যদি আমরা শিফট করি, এটা 15 মিনিট আওয়ারলি হতে পারে, তাহলে অন্তত 15 মিনিট এই হাইয়ের ওপরে ট্রেড করতে হবে। স্টকটি কিন্তু এখনও ট্রেড করেনি, তাই না? তার মানে আমাদের ব্রেকআউট ডেটাই ভ্যালিডেট হয়নি। যদি এর ওপরে সাস্টেন করে তাহলে আমাদের ব্রেকআউটটা ভ্যালিডেট হচ্ছে বলে আমরা ধরে নিতে পারি। তো স্টকটি নজরে থাকবে, নিয়ারেস্ট সুইংগুলোই থাকবে আপাতত সেফেস্ট স্টপ। আমাদের আজকে নেক্সট এবং শেষ যে স্টক সেটি হচ্ছে অনেকেরই ফেভারিট হয়তো, আইটিসি। তো আইটিসিতে ডেলি টাইম ফ্রেমে ব্রেকআউট হয়েছিল এই দিনকে। এখানে যদি আমরা একটা রেজিস্ট্যান্স টানি এরকম করে, এই রেজিস্ট্যান্স জোন, রেজিস্ট্যান্সের ব্রেকআউট হয়েছে, এবং আজকের ডেটে দাঁড়িয়ে কিন্তু ফ্রেশ আমরা একটা ব্রেকআউট দেখতে পাচ্ছি। তাহলে এগুলো জায়গায় যদি আমরা এন্ট্রি করার কথা ভাবি, নিয়ারেস্ট সুইংগুলো আমাদের হবে সেফেস্ট টপ। তাহলে আজকের মতো আলোচনা এই পর্যন্তই। যদি এই সিরিজটি এবং ভিডিওগুলি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের ভিডিওটি লাইক করুন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, এবং আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং শিখতে থাকুন। থ্যাংক ইউ ভেরি মাচ।